নমস্কার, জেলার খবর অন দ্য স্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আলিপুরদুয়ারের চট তোরসার ব্রিজের নাম শুনলেই স্থানীয় মানুষের চোখে কষ্টের ছায়া পড়ে। 2017 সালে বন্যার পর থেকে প্রতি বর্ষায় এই জাতীয় সড়ক 31 নম্বরের ডাইভারশনটি নদীর জলে ভরে যায়, যার ফলে যানবাহন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এবারও ব্যতিক্রম হলো না। বর্তমানে জাতীয় সড়ক 31 নম্বরের মোট দুটি ডাইভারশনেই নদীর জল বয়ে যাচ্ছে, ফলে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ। এর ফলে দুর্ভোগের মধ্য দিয়ে পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীদের। ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল, ফালাকাটা কলেজ কিংবা ফালাকাটার কিষাণ মান্ডির মতো গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার জন্য মানুষকে ঘুর পথ নিতে হচ্ছে। এই সমস্যায় দীর্ঘ 7 বছর ধরে চলে আসছে, তবুও কোনো রকম স্থায়ী সমাধান হয়নি। স্থানীয় মানুষের অভিযোগ, বারংবার আন্দোলন ও আবেদনের সত্ত্বেও প্রশাসন এখনো পর্যন্ত উদাসীন। আর এই দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছে, তবুও কোনো রকম কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, চর তোরসার পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণ করা জরুরি। বর্ষাকালে যান চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা করার দাবিও জানাচ্ছেন তারা। সঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে দুর্ঘটনা রোধ করা উচিত বলে মত স্থানীয়দের। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু স্থানীয়দের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। ব্রিজের ওপর দিয়ে বইছে জল, যার জেরে স্তব্ধ যান চলাচল থেকে শুরু করে নিত্যযাত্রা। প্রবল বৃষ্টিতে ফুঁসছে তোরসা, ব্রিজের ওপর দিয়েই বইছে জল। অবশেষে যোগাযোগ বিচ্ছিন্ন 31 নম্বর জাতীয় সড়ক, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, যে সড়কের মাধ্যমে স্কুল, কলেজ, হাসপাতালে এই সমস্ত জায়গায় যেতে হয়, সেই রাস্তা একেবারেই স্তব্ধ, যার জেরে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় মানুষজনদের, যার জেরে রীতিমতো সমস্যার মধ্যে রয়েছেন সেখানকার মানুষজনরা। যখন যাও তখন জল ছিল, তখন অল্প ছিল। আর এখন কিভাবে আসলে? এখন এই যে বেরিয়ে আসলাম জলের উপর দিয়ে। ভয় লাগলো না আসতে? লাগছে। সাইকেল তো একবার টেনে নিচ্ছিল মনে হয়। হ্যাঁ, ফালাকাটা থেকে সলসলাবাড়ি পর্যন্ত 31 নম্বর জাতীয় সড়কে যে কাজ মহাসড়ক কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে এই যে কাজের গতি, সেভাবে আমাদের সিসারগড়, মেজবিল, যমুনানগর, পলাশবাড়ি, শালকুমার হাট মানুষের যে অসুবিধা উপভোগ আমরা করছি, আমরা দ্রুত গতিতে আমাদের বর্তমান এমপি মনোজ টিগ্গার কাছেও আমরা সেই ব্যাপারে কথা বলছি, যাতে দ্রুত গতিতে আমাদের এই কাজ হয়, তার ব্যবস্থা আমরা আগামী দিনে করব। এবং আগামী দিনে আমাদের এই কাজ করার জন্য আমরা মহাসড়ক সংগ্রাম কমিটি যে আমাদের হয়েছে, সেই কমিটিকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব, এই মানুষের কষ্ট উপভোগ থেকে যাতে আমরা তাড়াতাড়ি মুক্তি দিতে পারি। গত কয়েকদিন ধরেই উত্তরের আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে। যেভাবে পাহাড় জুড়ে ধস নেমেছে, তা সামলে উঠতে হিমশিম খাচ্ছেন এলাকার মানুষজন। এখনো শান্ত হয়নি তিস্তা। আগামী 3 দিন ধরে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, ফলে পরিস্থিতি হতে পারে আরও উদ্বেগজনক। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি আলিপুরদুয়ারে, সেখানে রীতিমতো ব্রিজের ওপর দিয়ে বইছে জল, ফুঁসছে তিস্তা তোরসা, যার জেরে রীতিমতো ব্রিজের ওপর দিয়ে বইছে জল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে 31 নম্বর জাতীয় সড়কে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য সমস্যায় পড়ছেন সেখানকার স্থানীয় মানুষজন, কারণ যে গুরুত্বপূর্ণ রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে,
জল বয়ে যাওয়ার জন্য ব্রিজের ওপর দিয়ে সেই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়েই যেতে হয় হাসপাতাল, কলেজ, স্কুল। সেক্ষেত্রে একটা মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। এবং আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে এখনই কিন্তু বৃষ্টি থেকে কোনো রকম স্বস্তি মিলবে না। উত্তরে আরও বেশ কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। পূর্বাভাস বলছে যে আজ রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 20 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের এই পরিস্থিতি বজায় থাকবে। এর ফলে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভূমিধসের সম্ভাবনাও বাড়ছে দার্জিলিং ও কালিম্পংয়ে। সিকিম ও দার্জিলিংয়ে এখনও দেখা যাচ্ছে যে বিপর্যয়ের ছবি। ধূপগুড়িতে জলের স্রোতে ভেসে গিয়েছে বাঁশের সাঁকো। ফলে 2 ব্লকের মানুষের মধ্যে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। ফালাকাটা ব্লকের ধনিরামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ও ধূপগুড়ি ব্লকের সাঁকোয়ার ঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যোগাযোগ একমাত্র ছিল এই বাঁশের সাঁকো। সেখানেও একই পরিস্থিতি। জলঢাকা, ডুডুয়া, গিলান্ডি, বামুনি নদীতে এখনো বাড়ছে জলস্তর। শনিবার রাতভর বৃষ্টি হয়েছে, যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছে নদীর পাড়ের বাসিন্দারা। আগামী 3 দিন উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে এমনটাই জানা গিয়েছে। আমরা এই খবরের দিকে নজর রাখবো, কিন্তু এই মুহূর্তে যেদিকে নজর রাখবো যেমনটা বলছিলাম, ফুলে ফেঁপে উঠেছে তিস্তা এবং যার কারণে রীতিমতো হলুদ সতর্কতা জারি করা হয়েছে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদেরকে। এবং যেমনটা জানা গিয়েছে যে উত্তরের আবহাওয়া কিন্তু ক্রমশ খারাপ হচ্ছে। আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে যে আরও বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আরও সমস্যার মধ্যে পড়তে হতে পারে সেখানকার বাসিন্দাদের। এবং যেহেতু অতি ভারী বৃষ্টির জন্য ফুলে ফেঁপে উঠেছে তিস্তা, জল বাড়ছে নদীতে, সেই কারণে জন্য আশঙ্কায় দিন গুনছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি শুভশ্রী, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। শুভশ্রী, দেখো যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আরো বেশ কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে এবং নদীতে বেশ কয়েকটি জায়গায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আগাম কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, লাগাতার বেশ কয়েকদিন বৃষ্টি চলছে সিকিম পাহাড় সহ এই সমতল অর্থাৎ ডুয়ার্সে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলো কিন্তু ভেসে গিয়েছে, কার্যত জলমগ্ন অবস্থায় রয়েছে এই শহরগুলি। আর এক্ষেত্রে যে সিকিমে কিন্তু মারাত্মকভাবে অবিরাম বৃষ্টি চলছে এখনও অবধি, যে কারণে কিন্তু পর্যটক যারা ওখানে আটকে রয়েছে তাদেরকেও কিন্তু উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তবে প্রশাসনের তরফে, সিকিম প্রশাসনের তরফে আজকে অর্থাৎ রবিবার কিন্তু তাদেরকে এয়ারলিফটের মাধ্যমে উদ্ধার করার একটা চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সকাল থেকে সেখানকার আবহাওয়া এতটাই প্রতিকূল যে তাদেরকে কিন্তু এয়ারলিফটের মাধ্যমেও উদ্ধার করা সম্ভব হয়নি। পাশাপাশি আজ সকাল থেকেই জলপাইগুড়ি শহরেও কিন্তু ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে। এখনও অবধি আকাশের মুখ ভার। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে জলপাইগুড়ি শহরে, কার্যত তিস্তা কিন্তু হু হু করে বাড়ছে জল। এখনও অবধি কিন্তু এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যতদিন ধরে এই জলপাইগুড়ি শহর এবং সিকিম পাহাড়ে বৃষ্টি চলছে তবে থেকে কিন্তু তিস্তা পাড়ের বাসিন্দাদের চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। তাদেরকে প্রশাসনের তরফে কিন্তু ত্রিপল দেওয়া হচ্ছে তাদেরকে অস্থায়ী বাসস্থান করার জন্যে, যাতে তারা বাঁধের ওপরে একটা জায়গায় নিরাপদ আশ্রয়ে থাকতে পারে। তাদেরকে নিয়মিত কিন্তু খাবার দেওয়া হচ্ছে। কিন্তু এই যে এতদিন ধরে এই বৃষ্টি, এত জলমগ্ন অবস্থা, আগামী আরও 3 থেকে 4 দিন ধরে এই বৃষ্টি কিন্তু এখনও চলবে। এই পরিস্থিতি কিন্তু এখনও যাওয়ার নয়। সেই ক্ষেত্রে এতদিন নিজেদের ঘর বাড়ি ছেড়ে এই অস্থায়ীভাবে থাকতে কিন্তু তাদেরও স্বাভাবিকভাবেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, যতই প্রশাসনের তরফে সাহায্য করা হোক না কেন। এক্ষেত্রে আরেকটা কথা তোমাকে জানিয়ে রাখবো যে পর্যটক যেই সব পর্যটক সিকিমে আটকে রয়েছে তাদের কিন্তু অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা, কয়েকজন বিদেশিও রয়েছে এদের মধ্যে। এখনো অবধি
নবান্নের তরফে কিন্তু হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, যাতে তারা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে তাদের অসুবিধার কথা জানাতে পারে। এর পাশাপাশি প্রশাসনের তরফে কিন্তু কড়া নজরদারি চালানো হচ্ছে ক্রমাগত। আর যেটা বললাম যে আজকে উদ্ধার কার্য চালানো যায়নি এই অবিরাম বৃষ্টির জন্য। সাময়িকভাবে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছিল, কিন্তু যেহেতু 10 নম্বর জাতীয় সড়ক সিকিমের লাইফ লাইন বলা হয়, সেই ক্ষেত্রে বেশিক্ষণ কিন্তু সেটা বন্ধ রাখা হয়নি। ছোট গাড়ি সেখানে যাতায়াত করার অনুমতি দেওয়া হয়েছিল, বড় গাড়িকে কিন্তু কোনোভাবেই সেখান থেকে যাতায়াত করানো হচ্ছে না। পাশাপাশি পর্যটকদের কিন্তু একটা ঘুরপথে অর্থাৎ লাভা, লোলেগাঁও, গরুপাথান এইসব যে বিকল্প রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলোর মাধ্যমেও কিন্তু নিয়ে আসার একটা চিন্তাভাবনা তাদের রয়েছে। কিন্তু আজকে নতুন করে সিকিমের বেশ কিছু জায়গায় ধস হচ্ছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো তিস্তার অবস্থাটা একটু দেখানোর জন্য, যে কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে তিস্তা। হু হু করে বাড়ছে কিন্তু তিস্তার জল, আর তিস্তার যে জলের রং সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটা ঘোলা হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে এটা স্পষ্ট যে পাহাড় থেকে কিন্তু রীতিমতো ধস, মাটি গলে গলে সেই ধসের মাধ্যমে সেখান থেকে জল স্রোত কিন্তু এখানে এসে বইছে। কারণ বছরের অন্যান্য সময় কিন্তু তিস্তার জলের রং এতটা ঘোলা থাকে না। অনন্যা, একেবারে শুভশ্রী, দেখো আরো একটি বিষয় জানার চেষ্টা করবো। তুমি যেমনটা বললে যে সিকিমে কিন্তু এখনো পর্যন্ত ধস দেখা দিয়েছে, সেখানে কিন্তু ধস পড়ছে, এবং আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে যে গত কয়েকদিন ধরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেক্ষেত্রে কোথাও গিয়ে কি যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে আছে, সেই পরিস্থিতি কি আরো ভয়ানক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে? একদমই। দেখো, গতকালে সিকিমের পরিস্থিতি কিন্তু সাময়িক একটু উন্নত হয়েছিল, সে কারণেই প্রশাসনের তরফে একটা চিন্তা ভাবনা নেওয়া হয়েছিল যে রবিবারের মধ্যে যেখানে ওখানে যেসব পর্যটকেরা আটকে রয়েছে, বাসিন্দারা আটকে রয়েছে পশ্চিমবঙ্গের, তাদেরকে উদ্ধার করা সম্ভব হবে। কিন্তু আজকে সকাল থেকে সেখানকার পরিস্থিতি কিন্তু একেবারে প্রতিকূলে যায়। আগামী বেশ কিছুদিন এই ভারী বর্ষণ সেখানে চলবে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি উন্নত হওয়ার কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। তবে প্রশাসনের তরফে সড়ক পথে কোনো বিকল্প পথ বাছা যায় কি না সে বিষয়ে কিন্তু ক্রমাগত প্রশাসনের তরফে বারংবার বৈঠক করা হচ্ছে, যাতে তাদেরকে এয়ারলিফটে না হোক, অন্তত এই বিকল্প যে সড়ক পথ সেখানকার মাধ্যমে অন্তত শিলিগুড়ি অবধি পৌঁছানো যায়। কারণ শিলিগুড়ি অবধি আসলেও তারা কিন্তু একটা নিরাপদ জায়গায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। সুপর্ণা, একেবারে, অর্থাৎ বলা বাহুল্য যে পরিস্থিতি ক্রমশ কিন্তু উদ্বেগের দিকে এগোচ্ছে। যার সিচুয়েশন এই মুহূর্তে আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টি এখনই কিন্তু কমার কোনো রকম লক্ষণ নেই, অন্যদিকে ক্রমাগত ধস বাড়ছে সিকিমে। সেক্ষেত্রে পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক হওয়ার মতো কোনো সিচুয়েশন নেই বলাই চলে। হ্যাঁ, একেবারেই। দেখো, ওখানে কিন্তু এই আগামী যত বৃষ্টি চলবে তত কিন্তু সেখানকার পরিস্থিতি ভয়াবহ হবে। সেই কথা মাথায় রেখে প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে যে দুর্বল যে হিমবাহ রয়েছে সিকিমে, সেখানে কিন্তু ক্রমাগত নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও প্রত্যন্ত যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু নজরদারি চলছে। লাচুং, লাচেন এই সমস্ত যে জায়গা আছে জনপ্রিয় ভিউ স্পট, সেই জায়গাগুলো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেগুলো যে ধস সরানো হবে, সেই ধস সরাতে গিয়েও কিন্তু উদ্ধারকারী যারা রয়েছেন তাদেরকে বারংবার সমস্যার মুখে পড়তে হচ্ছে। কাজেই এখন শুধু অপেক্ষা করতে হবে যে কখন একটু পরিবেশ সহায় হয়, কারণ প্রকৃতির সঙ্গে সাধারণ মানুষের ক্ষমতার কিন্তু কোনো তুলনা হয় না। যতক্ষণ না প্রকৃতি সহায় হবে ততক্ষণ যতই চেষ্টা করা হোক, যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনের যতই চেষ্টা করুক, তাও কিন্তু এই উদ্ধার কার্য বলো কিংবা যে রাস্তার ধস সরানো, সেগুলো কিন্তু শেষ করা যাবে না। আজ সকালবেলায় এই যে জাতীয় সড়ক, যে 10 নম্বর জাতীয় সড়ক রয়েছে, সেখানে কিন্তু ধস যে পড়েছিল সেগুলো সরানোর কাজ শুরু হয়েছিল, কিন্তু পরিস্থিতি এতটাই প্রতিকূল হয়, সেখানে অবিরাম এত ভারী বর্ষণ হয় যে সেই কাজও কিন্তু স্থগিত রাখা হয়। স্বাভাবিকভাবেই কিন্তু এই পর্যটকদের উদ্ধার কার্য স্থগিত রাখা হয়েছে। তাই এখন পরিস্থিতি কবে একটু স্বাভাবিক হয় সেক্ষেত্রেই কিন্তু নজর দিচ্ছে প্রশাসন। বেশ, একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য শুভশ্রী। যেমনটা জানা গেল যে পরিস্থিতি এখনই কিন্তু স্বাভাবিক হবে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে যত সময় বাড়ছে ততই কিন্তু জল বাড়ছে তিস্তাতে, এবং নদীতে জল বাড়ার জন্য কিন্তু আতঙ্কে রয়েছে তিস্তা পাড়ের বাসিন্দারা। কারণ আবহাওয়ার
যে পরিস্থিতি যত সময় যাচ্ছে ততই কিন্তু মুখ ভার করে বসে রয়েছে আকাশ, আর তার কারণের জন্যই কিন্তু বারংবার অঝোর ধারায় কিন্তু নামছে বৃষ্টি এবং যার জেরে বাড়ছে জল এবং নামছে বিভিন্ন জায়গায় ধস, এবং সেই কারণের জন্য আটকে রয়েছে বিভিন্ন পর্যটকরা, সেখানেও কিন্তু তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। তবে আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে ঠিক কি বার্তা দেওয়া হয়েছে, ঠিক কি জানানো হয়েছে, পিসিআর কে বলবো একবার শোনানোর জন্য। বর্তমানে মেন বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে, ভারী বৃষ্টি কন্টিনিউ করবে আগামী 3 দিন 16 থেকে 18 তারিখ। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটায় ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 16 থেকে 18। তারপরেও 19 তারিখ, 20 তারিখেও বৃষ্টিপাত কিন্তু খুব বেশি কমবে না, মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 19-20 তারিখেও উত্তরবঙ্গের উত্তরের 5টা জেলায় কন্টিনিউ করবে। ফলে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলির জন্য নদীর জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাঁচা রাস্তা বা কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে, নিচু এলাকায় জল জমার সম্ভাবনা বা জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকছে। পাহাড়ি এলাকায় বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ে ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোয় আগামী 3 দিন প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর উত্তরবঙ্গের অন্য জেলাগুলো অর্থাৎ মালদা, 2 দিনাজপুরও তারপরে বৃষ্টিপাত কিছুটা বাড়বে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডটায়। দক্ষিণবঙ্গের জন্য 16 থেকে 17 তারিখ প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোয় কিছুটা বেশি থাকার সম্ভাবনা। অন্যান্য জেলাগুলো 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লোকালাইজ ধরনের। 18 থেকে একটু বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত, 18 বা 19 তারিখে গিয়ে আরও কিছুটা বাড়বে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোয় প্রভাবটা কিছুটা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ কোথাও কোথাও কিছুটা তীব্র হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। যেহেতু এটা বর্ষা আগের মুহূর্তে বাস আগামী 4-5 দিনে কিছুটা বিশেষ করে দক্ষিণবঙ্গে কিছুটা পোর্শনে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকছে। যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, 31 নম্বর জাতীয় সড়ক বিপর্যস্ত, আলিপুরদুয়ারের ফালাকাটা 31 নম্বর জাতীয় সড়ক বিপর্যস্ত, যার জেরে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। স্থানীয় মানুষজন রীতিমতো সমস্যায় পড়েছে এবং অতিরিক্ত বৃষ্টির ফলে লাগাতার বৃষ্টির জেরে জল বয়ে যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে, এবং সেই জলের কারণের জন্যই স্তব্ধ হয়ে গিয়েছে 31 নম্বর জাতীয় সড়ক। সম্পূর্ণ স্তব্ধ, যান চলাচল দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানকার মানুষজন, কারণ নিত্য যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ পথ এই 31 নম্বর জাতীয় সড়ক, যে সড়কের মাধ্যমে যোগাযোগ করা যায় ফালাকাটা কিষাণ মান্ডির মতো গুরুত্বপূর্ণ জায়গা, ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল, ফালাকাটা কলেজ, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার যোগাযোগ সম্পন্ন করে এই 31 নম্বর জাতীয় সড়ক, যেটি অত্যাধিক বৃষ্টির জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যার জেরে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষজন থেকে শুরু করে সাধারণ স্থানীয় বাসিন্দারা। উত্তরের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনই উত্তরের স্বস্তি নেই, যেমনটা জানানো হয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই 5টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির জেরে বিপর্যস্ত হতে পারে জনজীবন।
যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আলিপুরদুয়ার, সেখানে 31 নম্বর জাতীয় সড়ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যার জেরে সমস্যায় সেখানকার স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত জানার আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে ছবি আমরা দেখছিলাম, 31 নম্বর জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, সেই সড়ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঠিক কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের? জানিয়ে রাখি যে এই 31 নম্বর জাতীয় সড়কের ওপর নির্ভর করে কিন্তু ফালাকাটা এবং আলিপুরদুয়ার এই যে যোগাযোগ স্থান, সেই স্থানে কিন্তু যাতায়াত করা হয়। অর্থাৎ আলিপুরদুয়ার জেলার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যেতে হলে কিন্তু এই একটি মাত্র যে রাস্তা রয়েছে, সেই রাস্তার উপর নির্ভর করে কিন্তু চলাচল করতে হয়। বর্তমানে এই রাস্তা চলাচল অযোগ্য হওয়ার দরুনে কিন্তু একদমই যান চলাচল বন্ধ রয়েছে। শুধু চরতোষা ডাইভারশনই নয়, এই 31 নম্বর জাতীয় সড়কের ওপরে রয়েছে আরো দুটি ডাইভারশন, মোট রয়েছে 4টি ডাইভারশন। তার মধ্যে দুটি ডাইভারশন বর্তমানে একদমই অকেজ হয়ে রয়েছে। আরেকটি যেটা ডাইভারশন রয়েছে সেটা 1 নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে। সেই ডাইভারশনের সামনের দিক থেকে কিন্তু ডাইভারশন থেকে মাটি কিন্তু একদমই সরে গিয়েছে, যার ফলস্বরূপ কিন্তু একদমই দ্বীপের আকারে পরিণত হয়েছে এই এলাকার মানুষজনদের জীবনযাত্রা। সুপর্ণা, একেবারেই। দেখো অনিশা, আরো একটি বিষয় জানার চেষ্টা করবো। 2017 সালে বন্যাতেও ঠিক একই সমস্যা দেখা দিয়েছিল, ব্রিজটি জলের তলায় চলে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেক্ষেত্রে প্রশাসন তারপরেও কেন কোনো রকম ব্যবস্থা নিল না? স্থানীয় বাসিন্দারা যেমনটা দাবি জানিয়েছে যে এই ব্রিজে আগেও সমস্যা দেখা দিয়েছে, বাসিন্দাদের দাবির পরেও কেন প্রশাসনের পক্ষ থেকে সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হলো না? হ্যাঁ দেখো, প্রথমে জানিয়ে রাখি 2017 সালের বন্যার যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল চরতোষা নদী, সেই চরতোষা নদী ধন্যবাদ অনিশা, তোমার সঙ্গে যোগাযোগ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে আলিপুরদুয়ারে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। সেখানে জলের তলায় ডুবে গিয়েছে ব্রিজ, অন্যদিকে সিকিম, সেখানে বারংবার ধস নামছে। বন্যা কবলিত বিভিন্ন জায়গায় কিন্তু ধসের কারণের জন্য আটকে পড়ছে পর্যটকরা, এবং আলিপুরদুয়ারের এই ব্রিজের নাম শুনলেই স্থানীয় বাসিন্দাদের একটা ভয়ানক ছবি সামনে ফুটে ওঠে। কারণ 2017 সালেও একই সমস্যা, আবারও সেই সমস্যা রিপিটেশন চলছে, এবং যার জেরে কিন্তু প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা। এবার যে খবরের দিকে নজর রাখবো, নেই জল নিকাশি ব্যবস্থা, যার ফলে চরম সমস্যায় যাত্রীরা, প্রাণ হাতে পারাপার করতে হচ্ছে ছোট গাড়ির চালকেরাও। নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তায় জল জমে রামগঞ্জ বাজার থেকে কালুগঞ্জ মোড় পর্যন্ত চলাচলের চরম অসুবিধায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। প্রাণ হাতে নিয়ে চলাচল করছে ছোট গাড়ি, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষ। কবে এই রাস্তা মেরামতি হবে তার কোনো আশ্বাসবাণী শোনাতে পারেননি পঞ্চায়েতের প্রতিনিধিরা। এবারে বর্ষায় এই জল যন্ত্রণার মধ্যে দিন কাটাতে হবে বলে মনে করছে স্থানীয় গ্রামবাসীরা। গাড়িটা নিয়ে আছে, ভয় লাগে, কি করে চালাবো এটা ভাবতেছি। এটা বারিশ থেকেই বলছে, যত আছে একটু বৃষ্টি হলে জল লাগে যায়, রাস্তা নাই, এটার যাবে কি করে। রামগঞ্জ আগেই একটা আছে হাসপাতালে আগে, আর একটু এই তিস্তা আছে, তারপরে খুব অসুবিধা হচ্ছে রাস্তাতে গাড়ি চালানো। রাস্তাতে এতটা জল রয়েছে, জলের নিকাশি ব্যবস্থা নাই এখানে তো দেখছি, নাই মনে হয়। খুব অসুবিধা হচ্ছে গাড়ি চালানোর। পার্টির যে নেতারা আছে ওরা যেন ভালোভাবে রাস্তাঘাট তৈরি করে, আমরা এটাই চাই। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ বর্ষা শুরু হয়েছে, প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে জলযন্ত্রণা উত্তর দিনাজপুরে ইসলামপুর ব্লকের রামগঞ্জের বাসিন্দাদের। কতদিন থেকে এই জল লাগে? এই জল কমে 1 সপ্তাহ হয়ে গেল। অল্প বৃষ্টি হলে কি জল লাগে? জল লাগে যায়, অল্প বৃষ্টি হলে জল লাগে এখানে। কোথা থেকে কোথা অব্দি এইরকম এই রাস্তার অবস্থা? এখান থেকে রামগঞ্জ মোড় থেকে তিস্তা অব্দি তখন খারাপ আছে। রামগঞ্জ বাজার থেকে কালুগঞ্জ মোড় খারাপ আছে রাস্তা।
রামগঞ্জে জাতীয় সড়ক সংযোগকারী রাস্তা নতুন মোড় থেকে কালুগঞ্জ মোড় পর্যন্ত রাস্তার ধারে নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল রাস্তায় জমে থাকছে। সেই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করায় রাস্তার পিচ উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এক ঝলকে দেখলে মনে হবে এটা রাস্তা নয়, কোনো পুকুর দিয়ে পথচলতি মানুষ থেকে শুরু ছোট বড় যানবাহন চলাচল করছে। রাস্তার মধ্যে বড় বড় গর্ত তৈরি হওয়ায় এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। রামগঞ্জ এলাকার বাসিন্দাদের বিকল্প কোনো পথ না থাকায় এক প্রকার প্রাণ হাতে নিয়েই তাদের চলাচল করতে হচ্ছে। কার্যত প্রশ্ন উঠেছে, রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প এমনই বেহাল পড়ে থাকবে? পথশ্রীর কারণে কারোর মৃত্যু ঘটলে তার দায় কার? স্থানীয় রামগঞ্জ পঞ্চায়েতের তরফ থেকে পূর্ত দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেও সমাধান সূত্র মেলেনি বলেই অভিযোগ। এটা তো পিডব্লিউডি রাস্তা, আমরা পিডব্লিউকে 2-3 বার চিঠি করে দিয়েছি যে রাস্তা মেরামত করার জন্য। তারা আশ্বাস দিয়েছে যে অবিলম্বে কাজটা হয়ে যাবে। তারপরে আমরা চেষ্টা করছি যে আমাদের এখানে যে 4 নম্বর জেলা পরিষদ জাহিদুল রহমান আছে, তাকেও আমরা বলেছি ভাই আপনি তাড়াতাড়ি আমাদের রাস্তাটা করে দেন। তিনিও বলছে না, আমরা চেষ্টা করছি, পিডব্লিউর সঙ্গে কথা বলছি, কাজটা এই কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে তারা বলেছে আমাকে। অনেক কোনো তো আমাদের কাছে খবর নেই যে নালা না করে কেউ টাকা খেয়ে নিয়েছে, এরকম কোনো স্কিমের এখন আমাদের কাছে নামই নেই যে কোথাও। না, আপনার কাছে যদি এরকম তথ্য থেকে থাকে তাহলে আপনি জানাতে পারেন আমাকে। বর্ষাকালে রাস্তার কাজে হাত দেবে না পূর্ত দপ্তর, ফলে এবারে বর্ষার মরশুমে জল যন্ত্রণার মধ্যেই প্রাণ হাতে নিয়ে চলাফেরা করতে হবে রামগঞ্জের বাসিন্দাদের। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।